আল জাজিরার প্রেজেন্টার এরিক ক্যাম্পবেল যখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরোচ্ছিলেন, মনে হচ্ছিল এরিক ক্যাম্পবেল আওয়ামী লীগের অফিস নয়, বেরোচ্ছেন রাজা জমিদার, অত্যাচারী জমিদার গৌর গোবিন্দর ধ্বংসস্তূপ বাড়ি থেকে। আপনারা যারা ছোটবেলায় সেই ইতিহাস পড়েছেন, সিলেটের রাজা গৌর গোবিন্দ যে নাকি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির ভয়ে পালিয়ে গিয়েছিল, মনে আছে? সেটা নিশ্চয়ই পড়েছেন। সেই পালিয়ে যাওয়া বাড়ির ভেতর থেকে ইখতিয়ারের সহকারী হাসান এরেকি বেরোচ্ছিলেন আর বলছিলেন এটা এখন পরিত্যক্ত রাজার ভীতিকর বাড়ি। ঠিক একইভাবে আওয়ামী লীগের অফিস থেকে যখন আল জাজিরার সাংবাদিক এরিক ক্যাম্পবেল বেরোচ্ছিলেন, মনে হচ্ছিল সেই পলাতক রাজা গৌর গোবিন্দর বাড়ি থেকে বেরোচ্ছিলেন। দুটি বিষয় যদিও একই, সেই রাজাও পালিয়ে গিয়েছে, শেখ হাসিনাও পালিয়ে গিয়েছে। সেই গৌর গোবিন্দর বাবাও একজন অত্যাচারী জমিদার প্রণেতা, শেখ হাসিনার বাবাও একজন স্বৈরশাসকের জনক। প্রিয় বন্ধুরা, আল জাজিরা হাসিনাকে অ্যাটাক করেছে। হাসিনা অ্যাটাক, দ্য মাদার অ্যান্ড দি মনস্টার নামের একটি রিপোর্ট করেছে আল জাজিরা। এই রিপোর্টটিতে কে কে ছিলেন জানেন? এরিক ক্যাম্পবেল, কোহ আউন কি, রেজানুর রহমান এবং জুলকারনাইন সায়ের স্বামী। এই চারজনের চমৎকার এই প্রতিবেদনটিতে কিছু আমার কাছে খটকাও লেগেছে, সেগুলা আলাপ করব আপনাদের সাথে নিয়ে। তবে একটি বিষয় কি, দি মাদার অ্যান্ড দি মনস্টার, শেখ হাসিনাকে বলা হয়েছে সে হলো দৈত্যদের মা। অনেক এই রিপোর্টের ভিতরে যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যেমন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপরে আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, রেবের প্রধান শহীদুর রহমান, তারপরে সাক্ষাৎকার নেওয়া হয়েছে আব্দুল কাদের আন্দোলনের। চমৎকারভাবে তাদের জিনিসগুলো তুলে ধরা হয়েছে, কে কী ভাবছে সেই কথাগুলোতে মনে হয়েছে মাদার অ্যান্ড মনস্টার। তবে এর মধ্যে যেমন মায়ের ডাকের যে সংগঠন আছে, তাদের ওখানে যেই খুনের শিকার ভিকটিম পরিবারগুলো সাক্ষাৎকার নেওয়া হয়েছে, আমান আজমি, তারপরে আপনার এই হুম্মাম কাদের, তারপরে সাক্ষাৎকার নেওয়া হয়েছে আপনার এই ব্যারিস্টার আরমান, তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাদের অনেকে বলেছে দ্য মাদার অফ মনস্টার, কেউ বলেছে দ্য মাদার অফ জঙ্গি, কেউ বলেছে মাদার অফ ইবিল, কেউ বলেছে মাদার অফ ক্রাইম, কেউ বলেছে মাদার অফ লুট, চোর মানে ডাকাত। এর আগে আল জাজিরা প্রথম 2002 সালে শেখ হাসিনাকে নিয়ে যে নিউজটি করে, আপনাদের খেয়াল আছে? সেই নিউজটির নাম ছিল অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। তখন সে প্রধানমন্ত্রী ছিল, বেনজির ছিল, আজিজ ছিল। তো সেটার সাথে আর ধারাবাহিকতায় কিছুটা মিল আছে, যদিও এর মাঝখানে আল জাজিরা হাসিনাকে নিয়ে আর অনেক নিউজ করেছে। এই নিউজের লিঙ্কটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওতে, আপনারা পারলে দেখবেন। আপনাদের দৃষ্টিতে কি কি ভুল আছে? আমার দৃষ্টিতে যে ভুল আছে সে 1 মিনিটে সেটা একটু বলি। যেমন এখানে অবশ্যই যারা আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিল, নেতৃত্ব দিয়েছে, যেমন নাহিদ ইসলাম, আপনার তারপরে মাহমুদুর রহমান একজন ভিকটিম, তাই না, সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে। এরপরে আছে আপনার সাদেক কায়েম, তারপরে আছে আপনার হাসনাত আবদুল্লাহ। তাদের কিছু কিছু সাক্ষাৎ নেওয়া দরকার ছিল, ঠিক না? কারণ আন্দোলন কেন্দ্রিক সাক্ষাৎকার, তারা তো আন্দোলনে অংশগ্রহণ করেছে। শিবিরের সভাপতি, ছাত্রদলের সভাপতি নিলে এটা আরও মজবুত হতো আমার দৃষ্টিতে। যাই হোক, তারা তো প্রডিউসাররা কী ভেবেছে, নিউজ প্রডিউসাররা কী ভেবেছে, প্রেজেন্টাররা কী ভেবেছে, গ্রন্থকাররা কী ভেবেছে, এটা তো যেহেতু একটা তথ্যচিত্র ফিল্ম, ওয়ান কাইন্ড অফ ফিল্ম, নিউজ ফিল্ম, তো তাদেরটা বুঝেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে তাদের সাক্ষাৎকার থাকতে পারত, এদের সাক্ষাৎকার থাকতে পারত। তারপরে ওয়াকারুজ্জামানকে এখানে একটু পজিটিভলি প্রেজেন্ট করার চেষ্টা করেছে। জুলকারনাইন সায়ের যেহেতু ওয়াকারুজ্জামানকে পছন্দ করে, ওয়াকারুজ্জামানের সাথে তার সম্পর্ক ভালো, মেন্টাল এলাই আছে তাদের,
এখন মানে আন্দোলনের পরে এলআই সৃষ্টি হয়েছে কোনো না কোনো কারণে। সেই কারণে হয়তো ওয়াকারকে খুব ভালোভাবে মানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই যে দেখেন ডক্টর ইউনূসের সাক্ষাৎকার, আহসানের এইচ মনসুরের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, আব্দুল কাদেরের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, রিফাত রশিদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এটা খুব ভালো ছিল না? কিন্তু ধরেন আপনি নাহিদ ইসলামের সাক্ষাৎকারটা নিলে আরও ভালো হতো না? অবশ্যই অনেক ভালো হতো। এরপরে দেখেন আল জাজিরার এই প্রতিবেদনে বা তথ্যচিত্রে হত্যা, গুম, খুন, লুট, ব্যাংক লুট, ধর্ষণ এসব কিছু তুলে ধরা হয়েছে। এসব বিষয়ে মতামত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আহসানিন মনসুর। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকার আসলে এখানে আসতে পারে না। এবং আপনি ওয়াকারুজ্জামানকে এই সেনাবাহিনীর ভিতরে যেসব অপরাধী সেনা অফিসার আছে, যাদের কারণে সেনা বাহিনীর প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছে, সেই বিষয়ে প্রশ্ন করা হয় নাই। তাদের ব্যাপারে ওয়াকারুজ্জামান কী ডিসিশন নিয়েছে সেই বিষয়ে প্রশ্ন করা হয় নাই। অর্থাৎ এখানে এটাই ভিন্নতা। আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন নিউজটি, যে যেভাবে বুঝে, যেই দৃষ্টিভঙ্গি থেকে দেখে। এবং প্রডিউসারকে আমি তিনজনের কথা তো বললাম, এরিক ক্যাম্বেল, তারপরে কোহ উন কি, রেজাউর রহমান এবং আপনার জুলকারনাইন সাহের স্বামী, আমাদের দেশের দুইজন আর দুইজন বাইরের। এবং এরিক ক্যাম্বেল খুব দুর্দান্ত প্রডিউসার, প্রেজেন্টার অ্যান্ড তথ্যচিত্র নির্মাতা। তবে আমার কাছে মানে আরও দুর্দান্ত মনে হয় তানভীর চৌধুরীকে। তানভীর চৌধুরী বাংলাদেশ নিয়ে যেই নিউজগুলো করেছেন, ভেরি ইফেক্টিভ। সেই ইলিয়াস আলী থেকে গুম হয়েছে যে, সেই থেকে আমি তানভীর চৌধুরীর রিপোর্ট দেখি। এত নির্মোহ সাংবাদিক আমি খুব কম দেখেছি, খুবই কম দেখেছি। তো সেই হাসিনার নির্যাতন, গুম, খুনের দিয়েই এটা ফিল্মটি শুরু হয়েছে। তবে বিষয় হলো কি, এখানে হুম্মাম কাদেরের সাক্ষাৎকার দেওয়া হয়েছে। হুম্মাম কাদেরের সাক্ষাৎকারটি ছিল আমার কাছে প্রাণবন্ত। আমান আজমিরের সাক্ষাৎকারও ছিল চমৎকার এবং অ্যাকসেপ্টেবল। আরমানের সাক্ষাৎকার ছিল এখানে। সাক্ষাৎকার বলতে কি, তারা তো ভিকটিম, মানে প্রাইম ভিকটিম শেখ হাসিনার। ডক্টর ইউনূস একজন ভিকটিম, হ্যাঁ, আদিলুর রহমান শুভ্র একজন ভিকটিম। কিন্তু আমান আজমি, ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার আমান আজমি, হ্যাঁ, তারপরে আপনার হুম্মাম কাদের, হ্যাঁ, তাদের সাথে আসলে যায় না। এ কারণে তাদের সাক্ষাৎকার নেওয়াতে জিনিসটি স্ট্রং হয়েছে। কিন্তু দেখেন ব্যাপারটা কিন্তু আন্দোলন কেন্দ্রিক, জুলুম কেন্দ্রিক, হত্যা কেন্দ্রিক, গুম কেন্দ্রিক। এখানে এই নাহিদ ইসলাম বা আপনার তাসনিম, বড় কোনো সাংবাদিক, অথবা এই যে আপনার সাদেক কায়েম, তাদের সাক্ষাৎকার না থাকাটা একটু গ্যাপ মনে হয়েছে আমার কাছে। এটা থাকতে পারতো। আরেকটা জিনিস থাকতে পারতো অবশ্যই, সেটা হলো বাংলাদেশের মিডিয়া যে মিথ্যাচার করছে, বাংলাদেশের মিডিয়ার মালিক যে সে ফ্যাসিবাদীরা, এই জিনিসটি এই মিডিয়াতে, এই ফিল্মে তুলে ধরলে আরো চমৎকার একটি শক্তি পেত। এটা আমার দৃষ্টিভঙ্গি। সবাই অনেক ভালো থাকবেন। আরেকটা জিনিস এখানে তুলে ধরা হয়েছে, মাহমুদ ফারুকী নামের একজন সেনা অফিসার সরাসরি সিভিল ড্রেসে এই আন্দোলনে গুলি চালিয়েছিল। এখন তার কি অবস্থা, কোথায় আছে, তার শাস্তি হয়েছে কি হয়নি, এই ইনফরমেশনটা এখানে দেয়া হয়েছে। এটি মোটামুটি ভালো ছিল। আরেকটি আশ্চর্যজনক বিষয় জানাই, এই ফিল্মটি নিয়ে বাংলাদেশের মিডিয়াতে কোনো রিভিউ টকশো হয়নি, কোনো আলোচনা হয়নি। প্রথম আলো, চ্যানেল আইতে কোনো এটা নিয়ে লেখাও হয়নি, আলোচনা হয়নি, নিউজ হয়নি, টকশো হয়নি। এটার রহস্য কি? আপনাদের কাছে কি কোনো উত্তর আছে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।